আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি সকালের শুভেচ্ছা জানিয়ে ডেইলি লাইফস্টাইল ব্লগটা শুরু করছি আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি এবং ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গত ব্লগে আমার প্রত্যেকটা আপু কে কোথা থেকে ব্লগগুলো দেখেছেন সবাই রিপ্লাই করেছেন। আমি অনেক বেশি খুশি হয়েছি এবং আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের সকালের কাজগুলো দেখার আমন্ত্রণ করছি। আজকের সকালটা না শুধু আমার জন্য প্রত্যেকটা সকালই একটা বিজি মর্নিং, অর্থাৎ 5:30 থেকেই আমার সকালের ব্যস্ততা শুরু হয়ে যায়। তো সেই ব্যস্ততা কি নিয়ে শুরু হচ্ছে সেইগুলো নিয়েই থাকছে আজকের ব্লগটা। বাচ্চাদের জন্য প্রথমে টিফিন রেডি করব, তো এই কারণে সকালের যে কাজগুলো থাকে অর্থাৎ ইবাদত, আল্লাহকে স্মরণ করা, সেটা করে আমি চলে এসেছি কিচেনে। কিছু আলু নিয়ে নিয়েছি, আলুগুলো ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পরে এগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য কেটে নিব। নর্মালি আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য কেটে অনেকক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হয়, বা যে কাটটা দিতে হয় সেটাও আমি করছি না। আপনারা এখানে আমাকে প্রফেশনালি না দেখে একটু চিন্তা করবেন, আমি 2 বাচ্চার মা এবং ব্যস্ত সকালে কিভাবে আমি আমার বাচ্চাদের টিফিনগুলো রেডি করে বাকি সংসারের কাজকর্মগুলো সেরে নিই সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আর প্রফেশনালি করলে আসলে আমি আপনাদের মাঝে এভাবে আসতাম না, যেহেতু প্রফেশনাল না তাই ডেইলি লাইফস্টাইল ব্লগগুলোই আপনারা আমার চ্যানেলে দেখতে পান। আলুগুলোকে আমি ছিলে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে কেটে নিব। নর্মালি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো কিন্তু কাটার সময় সামনে পেছন থেকে কেটে নেওয়া হয়, যাতে প্রত্যেকটা আলুর যে স্লাইস বা কাটা যে অংশটুকু সেটা যেন সমান স্টিক হয়। বাট আমি কিন্তু তা করছি না। আমি এখানে কিন্তু একেবারে আমরা তরকারির যে আলুটা কাটি সেই স্টাইলেই কেটে নিচ্ছি। এতেই আমার বাচ্চারা অনেক খুশি, শুধু আমার না আপনার বাচ্চারাও অনেক খুশি হবে। তো যাই হোক, এত কথা না বলি, আজকে পুরো ব্লগটাতেই চেষ্টা করেছি রিয়েল সাউন্ডে রাখার জন্য। আপনাদের ভাইয়া পাশ থেকে যে অনেক ধরনের সূরা পড়ছে বা কোরআন তেলাওয়াত করছে সেগুলো শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এটাকে আমি আর অফ করিনি, যেহেতু রিয়েল সাউন্ডগুলো রাখতে গেলে না ওটা অফ হয়ে যেত, যার কারণে রেখে দিয়েছি। আর এখন আলুগুলোকে কেটে নিয়ে আমি ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি, কারণ আমার হাতে সময় খুবই কম। গতকাল সন্ধ্যার সময় আসার সময় আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে একটা ব্রেড নিয়ে আসতে, তো ওই ব্রেডটা দিয়ে আমি নাস্তা বানাতে চেয়েছিলাম। এখন যেহেতু সে কোনো কিছুই আনেনি, তো বাচ্চাদের টিফিন আমাকে দিতেই হবে। তো এই কারণে আমি রাত্রেবেলায় চিন্তা করে নিয়েছি যে তাহলে এয়ার ফ্রায়ারে আজকের আলুগুলো আমি বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করে দিব। তো সেটাই করছি। যারা ব্লগটা দেখা শুরু করেছেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা করছি আজকের ব্লগটা আপনাদেরকে হতাশ করবে না, বেশ খানিকটাই ভালো লাগা কাজ করবে আপনাদের কাছে। এয়ার ফ্রায়ারটা নিয়ে আমি কিচেনে চলে আসলাম। আর আমার বাসার প্রত্যেকটা জিনিস আসলে কিচেনটা ছোট হওয়াতে আমি কোনো জিনিস কিচেনে রাখতে পারি না, তো গুছিয়ে একটু এদিক সেদিক করেই রাখি। তো সেখান থেকে নিয়ে আসলাম। এখন আমি ফয়েল পেপারটা কেটে আমি এয়ার ফ্রায়ারের এই ভেতরটাতে দিয়ে দিব। এয়ার ফ্রায়ারে রান্নার সুবিধা হচ্ছে যে একদমই তেল ছাড়া আপনি সব কিছু করতে পারবেন, তবে হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে নিলে সেক্ষেত্রে আপনার খাবারটা অনেক বেশি সুন্দর হয়। একদমই তেল ছাড়া করলে সেটা আবার অনেক সময় ভালো লাগে না দেখতে, বা যেমন আজকের আলু ফ্রাইটা ক্রিস্পি হবে না। তো সে কারণে আমি এই যে ফয়েল পেপারটা বিছিয়ে দিয়ে এখানে অল্প কিছুটা তেল আমি হাত দিয়েই ব্রাশ করে দিচ্ছি। গুছিয়ে কাজ করার ভেতরে কিন্তু অনেকটাই শান্তিভাব কাজ করে, কারণ প্রত্যেকটা জিনিস যেমন অপচয় হয় না, তেমনি হচ্ছে যে খুব সুন্দরভাবে একটা অভ্যাসে পরিণত হয়, নিজের লাইফটা একটা রুটিনের ভিতরে চলে আসে। তো আমার যে 5:30 থেকে ব্যস্ততা শুরু হয়ে যায় সেটা কিন্তু অনেক আগের একটা রুটিন লাইফ আমার। এটা সব সময়ের জন্য, বিশেষ করে বাচ্চারা আমাদের জীবনে আসার পর থেকেই অনেক কিছুই আমরা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, আর বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পর থেকে আরও বেশি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। একটু মনস্থির, একটু প্ল্যান করে কাজ করলে সব কাজই কিন্তু সুন্দর হয়, আর জীবনটাও অনেক সুন্দর হয়।
তো আমি যেহেতু আলুগুলো এখন কেটে নিয়েছি, অনেকটাই পানি ছাড়বে লবণ দেওয়ার পরে, তাই লবণ দেওয়ার আগে আমি একটা শুকনো টিস্যু দিয়ে ভালো করে যতটুকু পেরেছি আমি সেই পানিগুলোকে মুছে নেওয়ার চেষ্টা করেছি। লবণ দিয়ে আমি একটু ঝাঁকিয়ে সব আলুগুলোতে মেশানোর চেষ্টা করছি। দিয়ে দিচ্ছি আমি শুকনো লাল মরিচের গুঁড়া। এটা দিলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্টটা যেমন বাড়বে তেমনি কালারটাও দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আসবে। তো একটু ঝাঁকি দিয়ে নিলাম আর এখন হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। তারপরে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে টাইমটা সেট করে দিয়ে দিব। এদিক থেকে কিন্তু সময় চলে যাচ্ছে, আমার বাচ্চারাও উঠে পড়েছে, ওদেরকে ওর বাবা ডেকে উঠিয়েছে। তো ওরা ওদের রুটিন অনুযায়ী যে কাজগুলো থাকে সকালবেলা সেগুলোই করে নেবে। যারা আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটি ভিজিট করছেন, তো আপনাদের কারো কাছে যদি আজকের ব্লগের কোনো অংশ ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে, আপনি চাইলেই দেখে নিতে পারবেন। তো এই যে আমি এখন এয়ার ফ্রায়ারের টাইমটাকে সেট করে দিয়ে 180 ডিগ্রি তাপমাত্রায় 190 ডিগ্রি তাপমাত্রায় আমি 18 মিনিটের জন্য দিয়ে দিলাম। মাঝে একবার বের করে আমি একটু চেক করে নিচ্ছি আর উল্টে পাল্টে দিচ্ছি যে কতটুকু কি হলো। তো চেক করে নেওয়ার পরে আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি। এয়ার ফ্রায়ারটা একদমই ওভেনের মতো কাজ করে এবং সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে যে আপনি হেলদি একটা খাবার পান। যেমন নর্মালি আমি যদি এয়ার ফ্রায়ার ছাড়া এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো করতে যেতাম তাহলে আমাকে অনেকখানি তেলের ভিতরে এই আলুগুলোকে ভেজে উঠিয়ে নিতে হতো, তো সেটা অতটা স্বাস্থ্যসম্মত হতো না। আর দেখেন এটার ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এটা খুবই ভালো হয়, একদম বাজারের থেকে কোনো অংশেই খারাপ হয় না। তো আমি এখন বাচ্চাদের টিফিনগুলোকে রেডি করে দিব আর একটা খেয়েও দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়। তো সাউন্ডটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, টেবিলে নিয়ে আসলাম। তো সময় মতো সব কাজ গুছিয়ে করলে না কোনো কাজই কিন্তু আপনার অসম্পূর্ণ থাকে না এবং প্রত্যেকটা কাজ খুব সুন্দর করে শেষ হয়। সেই সাথে কিন্তু প্ল্যানটা জীবনের বড় একটা ব্যাপার, যেটা কিনা আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, আপনার এই সকালের ব্যস্ততা বলেন, সব কিছুই বলেন, যে গুছিয়ে প্ল্যান করে কাজ করলে সব কাজই অল্প সময়ের মধ্যে হয়ে যায়, অর্থাৎ টাইমটা সেভ হয়। তো একটা অভ্যাসে যখন পরিণত হয়ে যায় তখন কিন্তু সেই কাজটা খারাপ হওয়ার কোনো চান্সই থাকে না। দুইটা বাচ্চার টিফিন বক্স রেডি করে দিলাম আমি, আর এখন ওরা স্কুলে চলে যাবে, ওদের বাবা নিয়ে যাবে। তো 7টা বাজতে এখনও 5 মিনিট বাকি আছে, ওরা এখন বের হয়ে যাচ্ছে। ওয়ালাইকুম সালাম, টাটা, সাবধানে। বাচ্চারা স্কুলে চলে যাবার পরে এরপরে আমি পুরো বাসাটাকে গুছিয়ে নিই, অর্থাৎ আমাদের বাসায় যে 2টা বেডরুম আছে, ডাইনিং রুমটা আছে, কিচেনটা আছে, সেগুলো পুরোটা গুছিয়ে নিয়ে দেন হচ্ছে যে আপনাদের ভাইয়ার নাস্তা আমার নাস্তা রেডি করে আমরা খেতে বসি। তো এটা হচ্ছে যে আমার প্রতিদিন সকালবেলার একটা রুটিন, তো যেটা সবসময় আপনাদের মাঝে শেয়ার করা হয় না, তাই আজকের ব্লগে একটুখানি শেয়ার করে দিলাম। যেহেতু ব্লগের টাইটেলটা আমি দিয়েছি যে 5:30 থেকে আমার সকালের ব্যস্ততা, যে কারণে ব্যস্ততাগুলো থাকে সেগুলোই শেয়ার করছি আজকের ব্লগে। তো সময়ের কাজ সময় করে নিলে না সব কাজই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয় এবং টাইমটা সেভিংস হয়। আর সময়ের কাজ যদি অসময়ের জন্য রেখে দেওয়া হয় তাহলে বলে না যে সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর, তখন কিন্তু কোনো কাজই আপনি টাইম মতো করতে পারবেন না। তো এটা জীবনকে সুন্দর, সুশৃঙ্খল বা একদমই গোছালো করতে কিন্তু অনেক বেশি হেল্প করে আপনার এই অভ্যাসগুলো, যে নিয়মিত আমি এই কাজগুলো করব, নিয়মিত আমি পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো করব, দেন কিন্তু আমার কোনো কাজই পড়ে থাকে না। অল্প একটু শেয়ার করে নিচ্ছি আপনাদের মাঝে যে আমি পুরো বাসাটাকে গুছিয়ে নিয়েছি। আর আপনাদের ভাইয়া আজ খাবে হচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে এই যে চা, রোস্টই খাবে সে। শুকিয়ে গেছে, আমি যে গোলাপ ফুলগুলোকে কিনেছিলাম তো সেগুলোকে এভাবে শুকিয়ে নেওয়ার পরে সে এখন এগুলো দিয়ে চা খাবে। আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের আরও একটা ব্যাচ আমি এই যে এটা এয়ার ফ্রায়ারে করতে দিয়ে তারপরে আমি সংসারে বাকি সব কাজগুলো সেরে নিয়েছিলাম। তো এটা হচ্ছে লাস্ট ব্যাচের
ফ্রেঞ্চ ফ্রাইগুলো, সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করে নিলাম যে এটা আমরা আমাদের নাস্তায় খাবো। এখন সময় হয়ে গেছে আমার বাচ্চাদেরকে স্কুলে আনতে যেতে হবে, তাই আমি দ্রুত রেডি হয়ে নিচ্ছি। আর আজকের চাটা দেখেন আমি বসেও খেতে পাইনি, চা এখানে নিয়ে এসে চা খাচ্ছি আর রেডি হচ্ছি। আর আরেকটা ভালো কথা আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু প্রেগনেন্ট না। আমার খুব প্রিয় একজন আপু, লিপি আপু, চট্টগ্রাম থেকে কমেন্ট করেছিলেন যে আমি প্রেগনেন্ট কিনা। আসলে না, আমার ডাইসটাই এমন আপু। আমি মোটা বলতে কি আমার পেটটা আগে চলে, পেটটা বেশি মোটা দেখা যায়। আপনাদের সাথে খুব মজার একটা কথা শেয়ার করি আমার লাইফের, সেটা হচ্ছে যে আমি তো 7ই অক্টোবরে আমি লাস্ট ব্লগ শেয়ার করেছিলাম। আর 31শে অক্টোবর আপনাদের ভাইয়া চায়নাতে গিয়েছিল বিজনেস ট্যুরে। তো চায়না থেকে এসেই সে আমাকে নভেম্বরে আমাকে ভাইবসে ভর্তি করে দেয়। ভাইবস হচ্ছে যে একটা ইন্ডিয়ান হেলথ সচেতন একটা কোম্পানি, যেখানে আপনি এক্সারসাইজ, ওয়ার্কআউট বা এই ধরনের কিছু মেশিনারি ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আপনি আপনার শরীরের ফ্যাটগুলোকে কমাতে পারবেন। তো আমার টামি এরিয়াকে কমানোর জন্য ওখানে 1 লাখ টাকার একটা কোর্স, সেটা 50,000 টাকায় ওখানে ডিসকাউন্টে দেওয়া হচ্ছিল। আর আমার এক এক্স কলিগ ছিলেন, তো সব মিলে 50,000 টাকায় আমাকে ওখানে ভর্তি করে দিলেন আপনাদের ভাইয়া। তো ফাইনালি আমি ওখানে 3 মাসের মতো আমি ওয়ার্কআউট করি, এক্সারসাইজ করি। তো সব মিলিয়ে আমার 8 কেজি ওজন কমেছিল, কিন্তু তারপরে কিন্তু আমি আবারও যাতাই। তো যাই হোক, আমার শেপটা হচ্ছে এমন। তো আমার আপা এসেছেন, আপা এসে এই যে পরিষ্কার করছেন, মাছ কেটে দিচ্ছেন আমাকে, শিং মাছ। তো এতটুকুই হচ্ছে যে আমার একটু শান্তি, কারণ এতগুলো মাছ কাটতে গেলে আমার অনেক বেশি সময় লেগে যেত বা করতে কষ্ট হতো, সেটা আপা আমাকে হেল্প করছেন। আপা বলছিল যে আপা আমি কি মাছের রক ফেলে দেবো কিনা। তো আমি বললাম যে অবশ্যই আপনি মাছের রক ফেলে দিবেন। তো বলতেছে যে দেখেন আমি এইভাবে আপনাকে শিখাই দিয়ে গেলাম, এর পরের বার কিন্তু আপনি নিজে নিজে করবেন। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমি নিজে নিজে করব। তো এই হচ্ছে অবস্থা। তারপরেও আমার এই আপাটাকে আমি আমার বিপদের সময় পেয়েছি, এবং প্রত্যেকটা কাজ উনি বেশ সুন্দরভাবেই করে, আলহামদুলিল্লাহ আমার বেশ পছন্দই হয়। তবে উনি একসাথে অনেক জিনিস নোংরা করে, এলোমেলো করে নেয়, অর্থাৎ একটু গোছানো ভাবটা কম আছে, এটা সেটা এদিক সেদিক এলোমেলো করে নিয়ে তারপরে কাজগুলো করে। তো এটা একজন বাইরের মানুষকে দিয়ে করাতে হলে তো মেনে নিতেই হবে। একজন আপু নুসরাত সুমি আইডি থেকে জানতে চেয়েছিলেন যে আমি এই প্যান্টটা কোথা থেকে কিনেছি। আমি আসলে গত ব্লগে বলবো, মনে নেই। RFL বেস্ট বাই থেকে কিনেছিলাম আপু, তবে প্যান্টটার দাম আমার কাছে এখন একদমই মনে নাই, তাই বলতে পারছি না, সরি। প্রতিদিনের মতো তো একই ধরনের রান্না করি, সেই টমেটো আলু দিয়ে। তো আজ সেই টমেটো আলু দিয়ে আর শিং মাছ দিয়ে রান্না করেছি, তো এটা আর শেয়ার করিনি। তো তরকারিটা বেড়ে নিচ্ছি, টেবিলে খাবার দিয়ে দেবো, এখন আমরা সবাই মিলেই খেয়ে নিব। তো যেহেতু রান্নার স্টাইলটা একই ছিল, তাই আর দেখাইনি, অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। আর ব্লগটাও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আজ, তো সব কিছু মিলিয়ে এই কারণে আমি এটাকে রান্নাবান্নার সাইডটাকে আমি অফ ক্যামেরায় রেখেছি। আর তাছাড়া গত ব্লগে তো ট্যাংরা মাছ দিয়েই, আলু টমেটো দিয়েই ঝোল করেছিলাম, তো এটাও স্কিপ করার একটা কারণ। যাই হোক, আমার রান্নাবান্না শেষ দুপুরের। আজ দুপুরে যে মাছগুলো রান্না করব সেগুলোই আমার আপা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে গিয়েছিল। তো আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি, আর লাল শাকটাকেও কেটে দিয়েছিল আপা। তো আজকের ব্লগটা কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করলে অনেক বেশি খুশি হব। সবাই খুব বেশি ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।